প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের এই আজকের দিনটাতেই আপনাদের সামনে হাজির হলাম। মনে করলাম ঈদ উপলক্ষে দেখা সবার সাথে হোক, একটু ব্যতিক্রম হবে। সবাই এতক্ষণে কোরবানির মাংস টাংস বেশি ঘরে এনেছেন। আমার বাসায় তো রান্না বান্নাও হয়ে গেছে, অনেক জায়গাতেই হয়েছে। যারা তাড়াতাড়ি করতে পারেন করেছেন, হয়তো বসে বিশ্রাম নিচ্ছেন বা শুয়েছেন। এই ফাঁকে কথা বলি, তারপরে কাল পরশু তো পড়েই আছে, ছুটিও তো লম্বা। কেমন গেল ঈদটা এখনো যায়নি, মনে যদ্দূর গেল কদ্দূর কীরকম লাগলো। আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন, আপনি যেরকম বলেছিলেন গতবার ম্যাজিক দেখালেন ডক্টর ইউনূস, এইরকম তো হলো না। বাড়ি যাওয়া নিয়ে তো বড় বিপত্তি হলো। ঠিক মানে গত ঈদে হয়েছিল কি, একটা স্ট্যাগার্ড ছুটি ছিল। স্ট্যাগার্ড মানে ভেঙে ভেঙে, ধরেন আজকে গেছে অনেকে, কালকে গেছে অনেকে, তারপরে গেছে অনেকের সুযোগ ছিল। কিন্তু এইবার একসাথে সবাই গেছে, এবং যাত্রী যে কত বেড়েছে, গাড়ি কত বেড়েছে, ওই সংখ্যাটা এখন আমার কাছে নাই, কিন্তু এগুলো টিভিতে অন্য জায়গাতে দেখিয়েছে। ফলে এই লোড রাস্তা সেতু নিতে পারিনি। না, আমি সরকারের পক্ষে সাফাই গাওয়ার জন্য বলছি না, আমি বলছি ম্যাজিক কথাটা আসলে তো মানে এটা কোনো বাস্তবতা, ম্যাজিক বলে কিছু একটা প্রতারণা, মানুষকে ধোঁকা দিয়ে একটা জিনিসে বিশ্বাস জন্মানো। আমরা তবু ম্যাজিক ব্যবহার করি, কারণ ম্যাজিক বললে ওরকম একটা মনে হয় অপ্রত্যাশিত কিছু ঘটে গেল, এরকম হতে পারে বুঝতেই পারে, কিন্তু তবু হয়, সেই রকম হয়েছিল। এবার এটা হয়নি। বিশেষ করে ধরেন উত্তরবঙ্গে, আমার বাড়ি বগুড়া, আমার ভাইয়ের একজন আসছেন টরন্টো থেকে, বাড়ি ঈশ্বরদী, যাবেন। উনি আজকে যেমন বিকেলে রওনা হয়েছেন, আগামীকাল বিকেলে পৌঁছেছেন। আমার এক ভাই, চাচাতো ভাই, অসুস্থ, মানে একটা ব্রেইন স্ট্রোকে, উনি কথা বলতে পারেন এখনো, থেরাপি করতে হয়, 1 মাসের উপরে হয়েছে। উনিও ওইরকম রওনা হয়েছেন বিকেলে, পরের দিন বিকেলে পৌঁছেছেন বগুড়াতে, আগের জন ঈশ্বরদী। তাছাড়াও এবারে ট্রেনের ছাদ পরিপূর্ণ মানুষ গেছে। আবার এও ঠিক একদম অন্যান্য বছরের মতো, গতবার ঈদে যেমন হয়েছে অত ভালো হয়তো হয়নি, কিন্তু চট্টগ্রাম তো মানুষ ভালোভাবে গেছে, বড় কোনো কমপ্লেন নাই। বরিশালেরটাও শুনলাম খুব কমপ্লেন নাই। নোয়াখালী সেটার ব্যাপারে এত কমপ্লেন শুনিনি। বোঝা যায় যে ভালো মন্দ মিশে। আমি কিন্তু গতবার একটা কথা বলেছিলাম, আপনি যদি ব্ল্যাক মার্কেটের জন্য সুযোগ করে দেন, তাহলে জনগণের সুযোগ তো কেটে যাবেই। আগের সরকারটা ওই রকম ব্ল্যাক মার্কেটিয়ার, থাগ, অত্যাচারী, লুণ্ঠনকারী, নিপীড়, চোর ডাকাতদের সরকার ছিল। অতএব তারা পারেনি কিছু কন্ট্রোল করতে, সেগুলো তো নিয়ন্ত্রণ হয়েছে। তাছাড়াও যদ্দূর পারা যায় ডিসিপ্লিন করবার চেষ্টা করা হয়েছে। যেমন দামের ব্যাপারটাই ধরেন, প্রফেসর ইউনূস গতকাল সন্ধ্যার পরে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে বলেছেন ওনারা একটা পরিকল্পনা করেছিলেন, তারপরে দ্রব্যের মূল্য অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। ভালো বলেছেন তিনি, যুক্তি দেবার চেষ্টা করেছেন। যদিও আবার বলি, গত ঈদের সময় ওখানে একটা ম্যাজিকের মতো এমনভাবে দাম কমেছিল যে ওটার সাথে ঠিক তুলনা করা যায় না। সেদিক দিয়ে যদি দেখা যায়, তাহলে ওসব ব্যাপারে মানুষের খুব বড় কমপ্লেন নেই। কিন্তু সব কিছু ছাপিয়ে যে প্রশ্নটা আলোচনার মধ্যে আসছে, সেটা হচ্ছে সন্ধ্যায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ। যে বিষয় নিয়ে গত বেশ কিছুদিন ধরে ধীরে ধীরে উত্তাপ সৃষ্টি হচ্ছিল, এবং সত্যি সত্যি পরিস্থিতি একটা উত্তপ্ত হয়ে গেছিল। এরকম যে রাজনৈতিক দলের নেতাদের কেউ কেউ সরকার সম্পর্কে, সরকার প্রধান সম্পর্কে এরকম কথা বলছিলেন, যা অনেকের কাছে একটু খারাপও লেগেছে। দলগুলো সেগুলো নিয়ে কথা বলেছে। ভালো দিক হচ্ছে, দল সেগুলো অ্যাপ্রুভ করেনি, দল সেগুলো জন্য সমালোচনা করেছে, ওই নেতাদের সতর্ক করে দিয়েছে। কিন্তু তারপরেও আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছিল যে এগুলো থেকে তা মনে হয়। ঢাকা সিটি মেয়রের শপথ গ্রহণ নিয়ে শেষ পর্যন্ত তাতে তো রয়েছে, কোনো মেয়র নাই, কোনো অ্যাডভাইজারের প্রশ্ন নেই, আমরা নিজেরাই গিয়ে গতিতে বসবো। মানে এগুলো বক্তৃতার অঙ্গ হিসেবে, বক্তৃতার সৌন্দর্য বলেন বা তার শক্তি বর্ধনের জন্য আমরা এরকম করে কথা হয়তো বলি,
কিন্তু সবসময় প্রপার না, সেই অর্থেও একটা দুশ্চিন্তার ব্যাপার ছিল। কিন্তু আমার মনে হয়েছে যদিও প্রফেসর ইউনূসের এই রাজনীতি বা নির্বাচন সংক্রান্ত বক্তব্যে আবার নতুন করে কিছু বিতর্ক সৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও এটা বেশি করে যে বিতর্ক, যে উত্তাপটা সৃষ্টি হচ্ছিল, ছড়াচ্ছিল, সেটাকে প্রশমিত করবে। আমি মনে করি তার এই বক্তব্য অন্তত আমাদের মধ্যে যাদের সংশয় তৈরি হয়েছিল প্রফেসর ইউনূস বা তার সরকার ভালো কথা যতই বলুক ক্ষমতা শেষ পর্যন্ত ছাড়বে না। দিল্লি কা লাড্ডু না, খাবে যে ওর ভাল লাগবে, পস্তাবেও, দুটোই করবে, কিন্তু খাওয়া ছাড়বে না। কিন্তু উনি যে বক্তৃতা করেছেন তারপরে যারাই যে সমস্ত বিবৃতি দিয়েছেন, টিভিতে আসছে বা পত্রিকায় আসছে, পড়ে দেখবেন, শুনে দেখবেন, এরকম করে কিন্তু আর অভিযোগ কেউ করছেন না। এখন ভিন্ন ভিন্ন কথা আসছে, সেরকম কথা তো আসতেই পারে। কেন এটা ডিসেম্বরে দেওয়া হলো না তার কোনো ব্যাখ্যা তো প্রফেসর ইউনূস দেননি। এটা এপ্রিলেই করতে হবে কেন? যদিও রাজনৈতিক দলের অনেকেই বলেছেন এপ্রিলেও তো রোজার রেস্ট থাকবে, তার আগে তো প্রায় পুরাবাসী রোজা, তার মধ্যে ক্যাম্পেইন করা যাবে কীরকম করে? তারপরে পরীক্ষার ব্যাপার আছে, তখনও গরম, তখনও বৃষ্টি, এগুলো থাকবে, ওয়েদার অত ভালো থাকবে না। কিন্তু ডিসেম্বরে কোনো ঝামেলা ছিল না, তো ডিসেম্বরে নয় কেন? প্রফেসর ইউনূস কি মনে করছেন, যেটা তিনি বলেছেন কম সংস্কার চান তো আগে দেবো, মানে ডিসেম্বরে দেবেন, আর যদি বেশি সংস্কার চান তাহলে পরে হবে, মানে জুনে হবে। তার মানে উনি বেশি সংস্কার করতে পারবেন জুনের নির্বাচনের আগে? পরিস্থিতি যেরকম করে এগুচ্ছে তা থেকে তা কিন্তু বলেন না। আমি এই প্রশ্ন ওনাকে করেছিলাম, কি সংস্কার করেছেন, উদাহরণ বলেন, ঘটনা বলেন। এবং আমি এটা বলেছিলাম যে উনি এরকম প্রশ্নের সামনে পড়লে হয়তো চুপচাপ থাকেন, নাহলে মিষ্টি হাসেন এবং জবাবটা এড়িয়ে যান। এখনও তাই হয়েছে, উনি এই প্রশ্নের ধারে কাছেই যাননি। সবসময় বলছেন এই যে ধরেন সংস্কার, তিনটা কথা বলেছেন না, বিচার, নির্বাচন, সংস্কার, এই তিনটা এজেন্ডা। এই যে তিনটা এজেন্ডার ব্যাপারে তিনি বলছেন সংস্কার নিয়ে আমাদের জাতীয় ঐক্যমত্য করতে হবে এবং সেটার আলোচনা আরও চলবে। তো সেটাই যদি হয়, এত সংস্কার ইত্যাদি করছেন কেন? একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচনের জন্য তো সেই নির্বাচনেই কোনো ঐক্যমত্য হলো না, তাহলে কি মানে হলো? একদম এককভাবেই তো ডিক্লেয়ার করে দিলেন। এর ফলে একটা উষ্মা, একটা অভিমান, এরকম তো হতে পারে, যুক্তিসঙ্গত কথাও থাকতে পারে, সেরকম আসছে হয়তো। এটা হয়তো অ্যাভয়েড করা যেত। আমি জানি না এই সম্পর্কে তাদের জবাব কি, তারা তো সেই জবাব দেবেন না। কিন্তু বিষয়টা এরকম দাঁড়ালো যে একটা জেদাজেদির মতো মনে হলো। ওরা ডিসেম্বর বলেছে, আমি জুন বললাম, আমি ওদেরটা মানলাম না, আমারটাও রাখলাম না, কিন্তু বেশিরভাগটা রাখলাম। জুন থেকে এপ্রিল তো কাছে, এপ্রিল থেকে ডিসেম্বর বেশ দূরে, মানে কতভাবেই কথা বলা যেতে পারে। এগুলো সবই হয়তো অ্যাভয়েড করা যেত এবং হয়তো এখনও করা যাবে। আলাপ আলোচনার দ্বার তো আর বন্ধ হয়নি। সেজন্য আমি মনে করি যে এটা গণতন্ত্র এবং নির্বাচনের পথ আরও প্রশস্ত করেছে। আমার কাছে ভালোই লেগেছে, খারাপটা। একটা জেদাজেদি যদি চলতেই থাকতো সেটা খারাপ হতো। ডক্টর ইউনূস জেদাজেদি করবার মানুষ নন। ডক্টর ইউনূস কায়দা কৌশল করে ক্ষমতায় থাকবেন, এটা আমার কোনোদিনই মনে হয়নি। এবং উনি যখন প্রথম ক্ষমতা দখল করেছিলেন, মানে ক্ষমতায় দায়িত্বে গেছিলেন, তার মাস দুয়েক পরে খিলগাঁও এক জনসভায় আমাদের, সেখানে বলেছিলাম আমি মনে করি না যে উনি ক্ষমতার জন্য এইসব ষড়যন্ত্র করবেন, ওনার হাতের মধ্যে নাই। 84 বছর বয়সে আবার 5 বছর যদি প্রস্তুতি নিতেই যদি চাইতেন, তাহলে 9 মাস পার হয়ে গেল, এর মধ্যে পার্টি টাটি করে নির্বাচনের প্রস্তুতির দিকে যেতেন না। নাকি এটা এনসিপিকে দিয়ে করছেন? অত ডাইরেক্টলি তাকে সাপোর্ট দেননি, কারণ এনসিপির ব্যাপারে বড় একটা প্রশ্ন তো মানুষ করে নেতাকে। ডক্টর ইউনূস তো করছেন না, উনি তো নেতা নন। ডক্টর ইউনূস যদি তার নেতা থাকতেন, প্রেসিডেন্ট বা কিছু, তো তাইলে মানুষের হয়তো দৃষ্টি এদিকে একটু ঘুরে যেতেও পারতো, উনি সেদিকে যাননি। এগুলো সব মিলে আমি এটা মনে করি কেবল ব্যক্তিগত আবেগ থেকে নয়, তার সাথে আমার প্রাক্তন বা পূর্ব পরিচিতির সূত্র ধরে নয়, আমি ঘটনা এবং তাকে বিশ্লেষণ করে এটা মনে করেছি, এখনও করি। হ্যাঁ, তারপরে কথা আছে, পাওয়ার গেম ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল গেম।
পাওয়ার গেমে কেউ ইন্ডিভিজুয়াল নেতা থাকে, কিন্তু পেছনে সাথে সঙ্গী সাথী থাকে যারা ষড়যন্ত্রকারী হয়, তাদের ব্যাপারে সজাগ থাকার প্রস্তুত আছেই। সেদিক থেকে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছিল, কেন উনি স্পষ্ট করতে পারছেন না, কেন উনি তো বলেননি। এখনো যেটা বললেন সেটার চাইতে আরো বেটার তো করা যেত মনে হয়। যাই হোক, আলোচনার অবকাশ আছে, কিন্তু আমি মনে করি একটা পথ উন্মুক্ত হয়েছে। এবং আমরা যদি কথা বলি তাহলে অনেক ব্যাপারে না হলেও বিশেষ বিশেষ ব্যাপারে আমাদের কথার জবাব ওনাকেও দিতে হবে। যেমন ধরেন মানবিক করিডোরের ব্যাপারে প্রফেসর ইউনূস তো চুপচাপ থাকতে পারেননি। প্রথম দিকে তার উপদেষ্টাকে দিয়েই জবাবগুলো দিচ্ছিলেন, কিন্তু সেই জবাব সন্তুষ্ট করতে পারেনি। এখন তিনি সরকার প্রধান হিসেবে খুবই দৃঢ়তার সঙ্গে বলেছেন এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো সবই গুজব। এরকম বলা যায় যে তার এই জবাবের ফলে এই বিতর্ক আপাতত স্থগিত হয়ে যাবে। চট্টগ্রাম পোর্টের ব্যাপারে আমি জানি না, অনেকে বিরোধিতা করছেন, এক একজন এক এক দৃষ্টিতে বিরোধিতা করছেন, কিন্তু যাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব বলা দেওয়া হবে, সেই কোম্পানি কি ওয়ান অফ দ্য বেস্ট ইন দি ওয়ার্ল্ড, অথবা পৃথিবীর সবচেয়ে ভালো উনি দাবি করছেন। জানা কি খুব কষ্টের, মানে এই মেরিটাইম বিজনেস, মেরিন বিজনেস যারা করেন এই সমুদ্রে, তাদের কোম্পানিগুলোর মধ্যে কোনটা কোনটা কোন রেটে আছেন আমরা তো খোঁজ দিতেই পারি। আমাদের এই পোর্টের ইনকামকে আরও বেশি বাড়ানো সম্ভব, যদি সম্ভব হয় তাহলে ওয়াই নট করবো। আমরা দিয়ে দিচ্ছি পোর্ট, এটা তার হবে না। পোর্ট নিয়ে যাবে কে, দখল করে দেবে? আমরা যে এয়ারপোর্টগুলো জিএসএ দিই তো, এটাও এরকম। এবং সেই দিক থেকে ধরেন আর একটা ভালো খবর উনি বলেছেন যে সম্ভবত 30-32 সাল, একটা সাল বলেছেন, আমি এখন খেয়াল করতে পারছি না, তার মধ্যে আমাদের কর্মীরা যাতে শিক্ষিত হয়ে নিজেরাই পোর্ট হ্যান্ডেল করতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে। আবার বলেছেন পৃথিবীর বহু দেশ আছে, উন্নত পোর্ট আছে, ট্রেন্ড লোকজন নেই, আমাদের এখান থেকে আমরা তাদেরকে এক্সপোর্ট করতে পারবো সেগুলো ইত্যাদি সব মিলে একটা সম্ভাবনার কথা বলেছেন। এটার মধ্যে অন্য মতলব খোঁজা জানি না, এরকম শুনেছি যে আমেরিকা চায় বে অফ বেঙ্গলের নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা, এবং সেই জন্য তার এই কোম্পানি যেটাকে দেওয়া হচ্ছে সেটা আমেরিকার অনুগ্রহপ্রাপ্ত। সেই জন্যে তারপরে আমি মনে করি যে এটা ঠিক একটা মেরিন বেস তো নয়, বা এটা অন্য কোনো বেস নয়। আমাদের দেখতে হবে আমরা আমাদের নিজেদের জাতীয় রক্ষা করে এই কাজটা করতে পারবো না কেন। প্রিয় বন্ধুরা, কথা শেষ করি, এমনি লম্বা করতে কোনো লাভ নেই। এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে, নিশ্চয়ই এই নির্বাচন হবে, এই দিনই যদি নাও হয়, যদি আরও নেগোসিয়েশন কোনো চেঞ্জ হয়, কিন্তু একটা ভালো নির্বাচন আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ নিশ্চিতভাবেই বদলে দিতে পারে। সেদিকে যেতে হবে। আমাদের প্রচেষ্টা, আমাদের প্রয়াস, আমাদের আন্তরিক অভিপ্রায় সেই দিকে ধাবিত হতে হবে। এবং সেদিক থেকে আমি মনে করি যে এটা একটা পথ উন্মোচিত করলো। এখন এই ভাবনা নিয়ে আমি যাবার কোনো কারণ দেখছি না যে ভোটটা বোধহয় দেবে না, সেরকম করে আন্দোলন করি, সেরকম নয়। আমরা সতর্ক থাকব, মানুষকেও সজাগ করব, কিন্তু এরকম করব না যে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করব, কারো পারিবারিক জীবন নিয়ে আক্রমণ করব, কারো ইন্টেনশন দিয়ে অহেতুক প্রশ্ন করবো প্রমাণ ছাড়া, সেরকম নয়। আর সবার চেয়ে বড় কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির একটা শালীনতা, একটা সৌন্দর্য না থাকলে ওটা গণতন্ত্র হয় না। সেগুলোও আমাদেরকে মেনটেন করতে হবে, সব পক্ষকেই আমি বলছি। এবং সেটা যদি করি তাহলে আমরা আগামীতে আরও ভালো করতে পারব। কে ক্ষমতায় যাচ্ছে সেটাই বড় কথা নয়, নিশ্চিতভাবেই আমরা যে অঙ্গীকার নিয়ে, যে আশা নিয়ে জনগণ আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, সেটার বাস্তবায়িত দেখতে চাই। আমরা সবসময় বলেছি এটা হচ্ছে আপতিক সরকার, অন্তর্বর্তী সরকার মানে কি, আর একটা সরকার আসা পর্যন্ত একটা সরকার, তাই তো এই পর্যন্ত সময় তার যা যা করা দরকার সেটাই করবে। কেউ যদি বলে তাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে 2-3, এরকম নয়। যেমন ধরে যখন আমাদের মনে হয়েছে আমাদের দেশের স্বাধীনতা সর্বত্র আক্রান্ত,
ওই ব্যাপারটা আলাদা করে কোনো ম্যান্ডেট দেবার দরকার লাগে না। যদি দেখি আমাদের দেশে ফ্যামিন কন্ডিশন হচ্ছে, দুর্ভিক্ষ অবস্থা, শেখ হাসিনা বলেছিলেন না দুর্ভিক্ষের কথা, তো ওরকম একটা পরিস্থিতি যদি হতো তাহলে এই সরকার তো করতো। তাকে কি আপনি বলতেন আপনার কি ম্যান্ডেট আছে যে আপনি দুর্ভিক্ষ এইভাবে ম্যানেজ করবেন? এগুলো নয়। এই অন্তর্বর্তী সময়ের জন্যে তার যা ম্যান্ডেট আছে সেটা করবে। ম্যান্ডেট মানে আমরা ম্যান্ডেট দেইনি, ম্যান্ডেট আমি এই অর্থে বলছি তার যা দায়িত্ব কর্তব্য নির্ধারণ করেছে জনগণ, অটোমেটিক্যালি নির্ধারিত হয়েছে, সেটা তিনি করবেন। এর মধ্যে আপত্তিভাবে যদি জাতীয় সংকট কিছু তৈরি হয় তিনি তাও করবেন। তবে ওটা নিয়ে আমাদের খুব বেশি দুশ্চিন্তা করবার দরকার নেই, কারণ এখন সময় আরও কমে গেছে। অত বড় কোনো কিছুর জন্যে তাকে নিয়ে ভাবনা করতে হবে না। নির্বাচনের বাতাসটা বইলেই আমাদের সবার কাছে এই প্রশ্নটা হবে, এই সরকারের বিরুদ্ধে কথা বলে তো লাভ নেই, ও তো বেশি দিন থাকবে না, এর পরেও আসবে না, তাহলে পরে কি আসছে সেটাই হলো বড় কথা। সমস্ত বিবেচনা রাজনীতির সেদিক থেকে ওই দিকেই যাবে। পরে যারা আসবেন তারা আরও পরিশীলিত হয়েই আসতে হবে, আরও বেশি অঙ্গীকারবদ্ধ হয়ে আসতে হবে, আরও বেশি সুন্দর স্বপ্ন নিয়ে আসতে হবে, মানুষের চোখে সেই স্বপ্ন ফোটাতে হবে। এর জন্য আমাদের নিশ্চিতভাবেই সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং ওই লক্ষ্যে কোনো বিদ্বেষ বাদ দিয়ে সবারই সাথে সহযোগিতা এবং লড়াই সংগ্রাম অব্যাহত থাকতে হবে। আজকের দিন, ঈদের দিন, আমাদের মানে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আরও ব্যাপক জাতীয় ঐক্য গড়ে তোলবার চেষ্টা করতে হবে। আমি সবসময় বলি, জাতীয় নির্বাচনের সামনে জাতীয় ঐক্য মানে আমরা সব পার্টি এক হয়ে গেছি বা আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই, কোনো লড়াই নেই, তা হবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, তারপরে জাতীয় স্বার্থে আমরা সবাই এক ঐক্যবদ্ধ থাকবো, একসাথে প্রয়াস নেব। ভালো থাকবে সবাই। আবার সবাইকে ঈদ মোবারক। খোদা হাফেজ।